আজ আমরা এমন একটা ডিপ স্টেট অপারেশন ব্লু প্রিন্ট বা নকশা ডিকোড করব যা শুনলে একজন ভারতীয় হিসেবে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আপনার চোখের সামনে আপনার রাজ্যটাকে যদি একটা আলাদা দেশ বানানোর চক্রান্ত চলতে থাকে, অশোক স্তম্ভ সরিয়ে নতুন লোগো, ভারতের জাতীয় স্লোগান সরিয়ে অন্য দেশের স্লোগান, এগুলো কি নিছকই কাকতালীয় ছিল? আজ আমরা প্রমাণ সহ দেখব কিভাবে পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে গ্রেটার বাংলাদেশ বানানোর একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছিল। প্রথম এই 30 সেকেন্ডের ইঙ্গিত যদি আপনাকে ভাবিয়ে থাকে, তবে ভিডিওর ভেতরের তথ্যগুলো আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, জিও পলিটিক্যাল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা নয়, এটা আমাদের মাতৃভূমি, আমাদের ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই তথ্যগুলো ভারতের প্রতিটি কোণায় পৌঁছানো দরকার। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করুন। আপনাদের একটা লাইক এই চরম সত্যটাকে অ্যালগরিদমের মাধ্যমে লাখ লাখ ভারতবাসীর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেশের জন্য এটুকু আমরা তো করতেই পারি, তাই না? আন্তর্জাতিক জিওপলিটিক্সে যে কোনো দেশকে টুকরো করার একটা নির্দিষ্ট প্লে বুক বা 5টি ধাপ থাকে। চলুন দেখি পশ্চিমবঙ্গে কিভাবে এই ধাপগুলো এক্সিকিউট করা হচ্ছিল। প্রথম ধাপটি হলো প্রতীক বা সিম্বল পরিবর্তন। যে কোনো দেশের সাথে রাজ্যের সম্পর্ক তৈরি হয় জাতীয় প্রতীকের মাধ্যমে, কিন্তু গত 14-15 বছর ধরে পশ্চিমবঙ্গের সরকারি কাগজ থেকে শুরু করে রাস্তার গেট, সব জায়গায় ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভকে বদলে গাঢ় সবুজ রঙের বিশ্ব বাংলা লোগো বসিয়ে দেওয়া হয়েছিল। লোগোটিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল যেন বাংলা ভারতের কোনো প্রদেশ নয়, বরং নিজেই একটা আলাদা সত্তা। শুধু লোগো নয়, ভারতের কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দেওয়া হলো বাংলার বাড়ি। বন্দে মাতরম বা জয় হিন্দের মতো সর্বভারতীয় আবেগকে সরিয়ে জয় বাংলা স্লোগানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছিল, যা আসলে অন্য একটি দেশের স্লোগান। এমনকি আলাদা রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস পালনের প্রস্তাবও আনা হয়েছিল। লক্ষ্য খুবই পরিষ্কার, মানুষের মন থেকে ভারতীয় পরিচয় মুছে দিয়ে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা। সুযোগ পেলে হয়তো কিছুদিন পর আলাদা পতাকা আর মুদ্রার দাবিও উঠে যেত। বিচ্ছিন্নতাবাদের দ্বিতীয় ধাপ হলো মূল দেশের বিরুদ্ধে মানুষের মনে নেতিবাচক ধারণা বা বিষ ঢুকিয়ে দেওয়া। বোঝানো হয় যে মূল দেশের মানুষরা বহিরাগত, তারা আমাদের শোষণ করছে। পশ্চিমবঙ্গে ঠিক এটাই করা হচ্ছিল। বাংলা পক্ষ নামের একটি উগ্র সংগঠন তৈরি হলো, যারা বলতে শুরু করলো যে বিহারি বা মারোয়ারিদের বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এদের প্রধান নেতা গর্গ চট্টোপাধ্যায় প্রকাশ্যে বিবৃতি দিলেন যে বাংলাদেশ থেকে যদি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলায় ঢোকে, তাতে নাকি বাংলার লাভ, কারণ এতে বাংলা ভাষা বলা মানুষের সংখ্যা বাড়বে। একবার ভাবুন, ভারতীয়দের তাড়িয়ে অবৈধ বাংলাদেশিদের এনে জনবিন্যাস পাল্টে দেওয়ার কি ভয়ানক মাস্টার প্ল্যান ছিল। এর পাশাপাশি ভোটের আগে প্রচার করা হলো যে অন্য দলের লোকেরা ক্ষমতায় এলে নাকি বাঙালিদের মাছ খেতে দেবে না। মাছ বাঙালিদের ইমোশন, আর সেই ইমোশনে আঘাত করে পশ্চিমবঙ্গকে ভারতের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার এই সাইকোলজিক্যাল খেলা চলছিল অত্যন্ত সুচারুভাবে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ধাপে, জনবিন্যাস বা ডেমোগ্রাফি পাল্টে ফেলা। অর্থনীতির দিকে তাকালে আপনি চমকে উঠবেন। 2011 সালের বাজেটে পশ্চিমবঙ্গে একটি বিশেষ ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল মাত্র 121 কোটি টাকা, যা ছিল মোট শিক্ষা বাজেটের মাত্র 0.87%। কিন্তু মাত্র 15 বছরে 2025 সালের বাজেটে সেই বরাদ্দ রকেট গতিতে বেড়ে দাঁড়ালো 5,602 কোটি টাকা, অর্থাৎ 13.6%। যেখানে আগে খরচ হতো 87 পয়সা, সেখানে হলো 13 টাকা 60 পয়সা। শুধু টাকা নয়, মগজ ধোলাই চলছিল স্কুল থেকেও। ক্লাস 6 এবং 7 এর বইতে বাংলা শব্দে আকাশ হয়ে গেল আসমান, রামধনু হলো রংধনু, কাকা হলো চাচা। এমনকি ইতিহাস বইতে প্রভু রামচন্দ্রকে আক্রান্তকারী বা অনুপ্রবেশকারী হিসেবে দেখানোর গভীর ষড়যন্ত্র চলছিল, অর্থাৎ আগামী প্রজন্মকে তাদের নিজস্ব শিকড় থেকে দূরে সরিয়ে দেওয়ার সম্পূর্ণ নকশা প্রস্তুত ছিল।
এই ধরনের ষড়যন্ত্র কখনো একা সফল হয় না, এর পেছনে আন্তর্জাতিক মদদ বা ডিপ স্টেট কাজ করে। বাংলাদেশের দিকে তাকালে দেখবেন মোহাম্মদ ইউনুসের সময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকায় একটি গোপন সেল গঠন করে। তাদের উদ্দেশ্য ছিল আনসারুল্লাহ, বাংলা টিম বা জামাতে ইসলামীর মতো উগ্র সংগঠনগুলোকে টাকা এবং সমর্থন জোগানো। এর ফলস্বরূপ ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলিতে জামাতে ইসলামের প্রার্থীরা জিতে এমপি হয়ে যায়। আর ঠিক সেই সময়ে আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার বিএসএফকে পাহারার জন্য প্রয়োজনীয় জমি দিচ্ছিল না, যার জন্য কলকাতা হাইকোর্টেও তাদের তিরস্কার করে। বর্ডার ছিল শত ছিদ্রযুক্ত। এই সুযোগে শাহজাহান বা জাহাঙ্গীরের মতো নেতারা অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দিচ্ছিল। তাদের এনে মোড়ে মোড়ে টায়ার সারানোর বা বিরিয়ানির দোকান করে দিয়ে এলাকার দখল নেওয়া হচ্ছিল। এর চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি মুর্শিদাবাদে, যেখান থেকে হিন্দুদের নদী পার হয়ে উদ্বাস্তু হতে হয়েছে, এবং সন্দেশখালীতে যেখানে হিন্দু মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। আগামী 50 বছরে পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। যে কোনো ভূখণ্ড আলাদা করার শেষ দুটি ধাপ হলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে তাকে মূল দেশ থেকে আলাদা করা। পশ্চিমবঙ্গে প্রথম 3টি ধাপ সফলভাবে হয়ে গিয়েছিল, কিন্তু চতুর্থ ও পঞ্চম ধাপে যাওয়ার আগেই বাংলার মানুষ জেগে ওঠে। সঠিক সময়ে সরকার পরিবর্তন করে মানুষ বিজেপি সরকারকে ক্ষমতায় আনে। নতুন সরকার এসে বিশ্ব বাংলার লোগো মুছে সব জায়গায় অশোক স্তম্ভকে ফিরিয়ে এনেছে। স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে এবং বিএসএফ কে জমি হস্তান্তর করেছে। ভারতের ভেতরের এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাও শুরু হয়েছে। কিন্তু বন্ধুরা, যুদ্ধ এখনো শেষ হয়নি। এই ডিপ স্টেট এবং তাদের দেশীয় দালালরা এখনো ওত পেতে আছে। তাই একজন সচেতন ভারতীয় হিসেবে আপনাদের দায়িত্ব অনেক। এই ভিডিওর তথ্যগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এখনই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, আর ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে ভারতের প্রতিটা নাগরিক এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। সবসময় ভারতের অখণ্ডতার পক্ষে থাকুন, সজাগ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।